স্বাগত রেডলাইন ঢাকায়, আপনাদের সাথে আছি গোলাম কিবরিয়া। কাঁচা বাজারে এখনো আছে দামের ঝাঁজ। এমনি সময় বাড়লো গ্যাস বিদ্যুতের মূল্য, বেড়েছে পরিবহন ভাড়া। তবে সরকারি চাকরিজীবীরা কিছুটা সুবিধাজনক অবস্থানে আছেন, কারণ তাদের বেতন বেড়েছে। নতুন বেতন কাঠামো নিয়ে অবশ্য আপত্তি করছেন শিক্ষক সমাজ, আন্দোলনে মাঠে আছেন তারা। এদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভ্যাট বাতিলের দাবিতে রাজপথে নেমেছে ছাত্ররা। এসব নিয়ে কথা হবে আজকে ডেডলাইন ঢাকায়। আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন সমাজতাত্ত্বিক ও অর্থনীতিবিদ আনু মোহাম্মদ, আছেন লেখক ও গবেষক আফসান চৌধুরী এবং সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল ইসলাম। স্বাগত আপনাদের। যেটা বলছিলাম যে ভ্যাট বাতিলের দাবিতে একটা আন্দোলন চলছে। আমরা দেখেছি যে আজকে কিছুক্ষণ আগে অর্থমন্ত্রী বলেছেন যে আগামী অর্থবছর থেকে শিক্ষার্থীদের এই ভ্যাটটা দিতে হবে, কিন্তু গতকালকে আমরা দেখেছি অর্থমন্ত্রীও একই কথা বলেছিলেন যে এই বাড়তি ভ্যাট শিক্ষার্থীদের দিতে হবে না, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিবেন। সেই সঙ্গে জাতীয় রাজস্ব বোর্ড একটা বিজ্ঞপ্তি দিয়েছিল, সেটার কপি আমার কাছে আছে। ওখানে বলেছিলেন নতুন করে শিক্ষার্থীদের নিকট হতে আদায়ের উদ্দেশ্যে ভ্যাট আরোপ হয়নি, বিদ্যমান টিউশন ফির মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত। তাহলে কি হলো? শিক্ষার্থী একদিকে যদি বলে যে শিক্ষার্থীদের দিতে হবে না, পরের লাইনে দেখছি বলছে বিদ্যমান টিউশন ফির মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত। তাহলে মানে ব্যাপারটা একটু যদি বুঝিয়ে বলেন, আমি বুঝতে পারছি না। আমিও বুঝতে পারছি না, কেউই বুঝতে পারছেন না আমার ধারণা। এই কারণে যে গতকাল থেকে আজকে পর্যন্ত আমার সঙ্গে রাজস্ব বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কয়েকবার এই বিষয়ে আলাপ হয়েছে, এবং তারা বারবার যেটা বলেছেন, গতকাল তো বলেছেনই যে ভ্যাট দুই রকম হয়ে থাকে, এক্সক্লুসিভ এবং ইনক্লুসিভ। এটা হচ্ছে যে টাকাটা, যে বেতনটা বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয় সেটার মধ্যে ভ্যাট ইনক্লুসিভ, অর্থাৎ এই ভ্যাটটা যাবে সরকারের কাছে। তো আমি বললাম যে সরকারের কাছে যাবে, তো তাহলে মানুষে জানে না কেন? এতদিন ধরে নিল যে বলে যে অনেক সময় এরকম নতুন নিয়ম করা হলে আমাদের জানাবার একটা বিষয় থাকে। অর্থাৎ তারা নিজেরাও আমার মনে হয় যে খুব একটা সচেতন ছিলেন না ভ্যাট কোথা থেকে যাবে। তবে তারা বলছেন ইনক্লুসিভ ভ্যাট, তার মানে হচ্ছে যে টাকাটা টিউশন ফিস থেকে নেয় সেখান থেকে নেওয়ার কথা। আজকেও যখন কথা হয়েছে, আমি তো জানি না, আমি দুপুর পর্যন্ত আমার সঙ্গে আলাপ হয়েছে একজনের, তিনি আমাকে বলেছেন যে না, ভ্যাট এখন বর্তমানে যে বেতন আছে তার ভেতর থেকে ভ্যাটটা নেওয়া হবে, সরকার নেবে। মানে তার মানে ছাত্ররাই দিবে, তাই না? তার মানে ইউনিভার্সিটি দেবে। তারা বলছে যে ইউনিভার্সিটি দেবে। আচ্ছা। এখন আপনি যে কথাটা বললেন তাতে দেখা যাচ্ছে তাদের আবার মতের দ্বিতীয়বার পাল্টাচ্ছে। তো আমি তখন বললাম যে তোমরা যখন ভ্যাট, মানে আপনারা যখন ভ্যাট আরোপ করেন, আপনারা জানান না, আপনারা চিঠি দিয়ে বলেননি ইউনিভার্সিটিকে যে এই ভ্যাটটা কি, এই যে এখন যে বেতনটা আছে এই বেতনটার ভেতর থেকে দেওয়া হবে? আমি বললাম অনেক সময় এরকম তো হয়েই থাকে, আমরা নীতিটাকে বিশ্লেষণ করে পরে জানাবার কথা। তো আমার মনে হয় সরকার ক্ষেত্রে খুব যে একটা যোগ্যতার প্রমাণ দিয়েছে তা বলা যায় না। এই যে ধোঁয়াটে ভাবটা তৈরি হয়েছে সেটাও যে অবশ্যই বলা যায়। এবং বর্তমানে আমাদের অর্থমন্ত্রী যে কথাটা কাজটা করেছেন বা বলেছেন, তাতে তিনি বিষয়টাকে আরো ঘোলাটে করেছেন। এখন আমিও জানি না যে ভ্যাট আসলে কোথা থেকে দেওয়া। আমরা জানি যে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে যে ছাত্রছাত্রীরা পড়ে তাদের কিন্তু ভ্যাট দিতেই হচ্ছে আরো আগে থেকে। তারা ভ্যাট সহ বেতনটা দেয় প্রতি মাসের, প্লে গ্রুপ থেকে শুরু করে সব ক্লাসের। তাহলে সেইখানে তো ইতিমধ্যে আছে এবং সেটা উল্লেখ থাকে তাদের বেতন বইয়ে, এত টাকা বেতন, এত টাকা ভ্যাট। সব ক্ষেত্রেই যারা একটু টাকা পয়সা নিয়ে লেনদেন করে তাদের ভ্যাটের বিষয়টা খেয়াল রাখতে হয়, তো ভ্যাটটা দিতে হয়। এখন তাদের বিষয় সেটা না, ভ্যাটটা কে দেবে? এটা কি ছাত্রছাত্রীদের কাছে 7.5% তারা পাস অন করবে? তার মানে বেতন ফিস বেড়ে যাওয়ার মতো হয়েছে। তো আমার কাছে যেটা মনে হয় যে সমস্যাটা যেটা তৈরি হয়েছিল, সরকারও বোধহয় এখনো নিশ্চিত না ভ্যাটটা কার দেওয়ার কথা। সরকার ভ্যাটটা বসিয়ে দিয়েছে, তারপরে এখন সরকার ভেবেছে কেউ দেবে, হয়তো প্রাইভেট ইউনিভার্সিটিতে দেবে। পরে দেখেছে যে এটা রাজনৈতিকভাবে যে একটা জটিল বিষয় হয়ে গেছে, এবং সারা ঢাকা শহরে চারিদিকে ছড়িয়ে আছে প্রাইভেট ইউনিভার্সিটি। তারা তো রাস্তা দখল করছে। আমার বিশ্ববিদ্যালয় তো রাস্তা দাঁড়িয়ে, আমার স্টুডেন্টরা আমাকে ওখান থেকে ফোন করেছে যে স্যার আমরা রাস্তায় আছি স্যার, ইত্যাদি ইত্যাদি। অতএব এই যে রাজনৈতিক যে পরিস্থিতি তৈরি হয়েছে এইটা, তবে মানুষের মধ্যে কিন্তু এই ব্যাগটা নিয়ে এই ক্ষোভটা যাবে না। আমার ক্লাসে আমি বৈষম্য পড়াচ্ছিলাম একদিন, আমি বললাম মানে বৈষম্যের ক্ষেত্রে তোমাদের কোনটা সবচেয়ে বেশি বৈষম্যমূলক মনে হয়? তারা কিন্তু ভ্যাট বলেছে। বলে স্যার ভ্যাটটা হচ্ছে সবচেয়ে বৈষম্যমূলক, আমাদেরকে কেন ভ্যাট দিতে হবে? আমাদের বাবা আমাদেরকে এমনিতে এত পয়সা দিতে হয়, তারপর আরো কেন এক্সট্রা দিতে হবে? আমার মনে হয় যদি সরকার একটু চিন্তা ভাবনা করে এই জিনিসটা করতো। এবং সুরঞ্জিত সেনগুপ্ত যে আজকে আমি আসার আগে যেটা পড়লাম, সেখানে তিনি বলছেন যে না, ইউনিভার্সিটিকেই দিতে হবে। আপনি যে কথাটা বলছেন, যদি বলা হয় যে অর্থমন্ত্রী যদি বলে থাকেন যে আবার স্টুডেন্টদেরকে দিতে হবে, তাহলে তো আমার মনে হয় এটা গোলমেলে একটা পরিস্থিতি তৈরি হওয়ার অবস্থা। আনু মোহাম্মদ, আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে আমরা দেখেছি
ছাত্ররা, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রাস্তা অচল করে একটা আন্দোলন করলো, সারা ঢাকা শহর অচল হয়ে পড়েছিল তাদের ব্যাট প্রত্যাহারের দাবিতে। এর আগে কিন্তু বিভিন্ন সময় বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর বিরুদ্ধে ঢালাও অভিযোগ আছে যে তারা নানা অজুহাতে নানা ছুতোয় তাদের টিউশন ফি বাড়ায়, এই ফিজ সেই ফিজ ইম্পোজ করে, নানা রকম ব্যাপার আছে। তখন কিন্তু আমরা এরকম আন্দোলন তাদেরকে দেখি নাই কখনো করতে। এখন কেন হঠাৎ করে এই আন্দোলন? প্রাইভেট বিশ্ববিদ্যালয় তো ধরেন অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয় গত কয়েক বছরে, গত এক দশকের মতো অনেক নতুন বিশ্ববিদ্যালয় হয়েছে এবং সেগুলোর এক একটার মান এক এক রকম, মানে তুলনা করার মতো না। যেমন নর্থ সাউথ, ব্র্যাক, এগুলো যেভাবে প্রতিষ্ঠিত হয়েছে, বহু বিশ্ববিদ্যালয় আছে যেগুলো এক বিল্ডিংয়ের মধ্যেই হয়তো হচ্ছে কোনো রকমে, এটা পুরোপুরি ব্যবসার জন্য, বাণিজ্যের জন্য করা হয়েছে। এখন এগুলো তো বিচ্ছিন্ন, আলাদা আলাদা। ছাত্রছাত্রীরা ভর্তি হচ্ছে বিভিন্ন কারণে, বাধ্য হয়ে কিংবা আর কোনো অপশন না পেয়ে ভর্তি হচ্ছে, এবং সেখানে দেখা যাচ্ছে যে অনেক বিশ্ববিদ্যালয় আছে যেগুলো বেতন ফি যেভাবে নিচ্ছে তার উপরে কোনো সরকারেরও কোনো মনিটরিং নাই, কোনো নিয়ন্ত্রণ নাই, কিছু নাই। তার ফলে তারা দেখা যায় যে নিচ্ছে, এই সেমিস্টারে নিচ্ছে, পরের সেমিস্টারে আবার বাড়াচ্ছে, এবং এক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আরেক বিশ্ববিদ্যালয়ের একই কোর্সের সম্পর্ক নাই, আকাশ পাতাল ফারাক। এইটার একটা বড় কারণ হচ্ছে এই যে আকাশ পাতাল তফাৎ। একটা বড় কারণ হচ্ছে যে এটা তো ইউজিসি কিংবা সরকারের কোনো মন্ত্রণালয় কিংবা কোনো বিভাগ, তার একটা মনিটরিং থাকবে, তো একটা নীতিমালা থাকবে। এই ধরনের কোনো নীতিমালা বা মনিটরিং আমরা কার্যত দেখি না। এবং ইউজিসি মাঝে মধ্যে কিছু তদন্ত এবং কিছু অনুসন্ধান করে কিছু কিছু তারা লিস্ট করে যে এগুলো করতে পারবে না, পরে দেখা যায় যে তারা আবার ঠিকই চলছে। তো এর ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এগুলো নিয়ে তাদের ক্ষোভ আছে, কিন্তু যেহেতু এটা আলাদা আলাদা সমস্যা, আলাদা আলাদা ধরন, সুতরাং তাদের মধ্যে ঠিক ঐক্যবদ্ধ এরকম আমরা রেসপন্স পাইনি। ভ্যাট দিয়ে যে ক্ষোভটা তৈরি হচ্ছে, প্রকাশিত হলে, এই ক্ষোভটার মধ্যে কিন্তু এগুলো আছে সব। এই ক্ষোভটা শুধুমাত্র ভ্যাট না, ভ্যাটের সাথে সাথে যে তাদের অন্যান্য যে চাপ, বেতন ফির যে চাপ, সেই চাপগুলোর যে ক্ষোভ, কিংবা তাদের একটা, যদিও বেতন ফি বেশি, তার অর্থ এটা না যে এখানে যারা পড়াশোনা করে তারা খুব বিত্তবান থেকে আসে। একটা বড় অংশই মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত থেকে আসে, এবং তারা অনেক রকম সাফারিং, বিক্রি টিক্রি করে, ঋণ টিন করে তারা ছেলে মেয়েদের পড়ায়। সুতরাং ওই চাপটা ওই সন্তানদের উপরেও যায়, তো সেইটারও একটা ক্ষোভ আছে। তারপরে এটা নতুন যখন একটা চাপ এসছে, তখন তারা এইভাবে একটা বিস্ফোরণের মতো হয়েছে। এখন সরকার যেভাবে পুরো কাজটা করলো, সরকার যেভাবে হ্যান্ডেল করছে, যেভাবে হ্যান্ডেল করছে, মানে আজকে অর্থমন্ত্রী যে কথাটা বলেছেন, অর্থমন্ত্রী তো এমনিতে অনেক ভুল কথা বলেন, এবং তার ভাষায় আমি তাকে বলতে চাই না কিভাবে কি কথাবার্তা বলেন, কিন্তু আজকের কথাটা কিন্তু তার ঠিক। আসলে এটা আমরা গতকালও জানি এবং ঠিক মতো জানি যে ভ্যাটটা আসলে শিক্ষার্থীদেরই দিতে হবে। এটাই তো অর্থমন্ত্রী বললেন আজকে, এই কথাটা ঠিক বলেছেন। কারণ ভ্যাট বাই ডেফিনেশন এটা হচ্ছে ব্যক্তিকে দিতে হয়, যে কনজিউম করবে একটা জিনিস তাকে দিতে হবে। এখন এই বিশ্ববিদ্যালয়গুলোতে সরকারের দৃষ্টিতে, এবং এই বিশ্ববিদ্যালয়গুলো অনেক বিশ্ববিদ্যালয়, তারা এটাকে তো একটা কমোডিটি হিসেবেই দেখছে, সুতরাং এটা কিনতে হবে, সুতরাং সেই অনুযায়ী ভ্যাট দিতে হবে। তো এইটা গতকাল এনবিআর যেভাবে নোটিশ দিল, অর্থমন্ত্রী যেভাবে সাংবাদিক সম্মেলনে বললেন, তারপরে প্রধানমন্ত্রীও বললেন, এই যে কথাগুলো বললেন, তারপরে আজকে যে অর্থমন্ত্রী বললেন, এইটা দিয়ে বোঝা যায় যে সরকার একটা প্রতারণা করার জন্য এই সমস্ত কথাবার্তা বলেছিলেন। এটা হচ্ছে একটা সমন্বয়হীনতা, মানে এটা একটা, যেহেতু রাস্তায় ছেলে মেয়েরা নেমেছে, সুতরাং তাদেরকে ঠান্ডা করার জন্য, থামানোর জন্য এই কথাটা বলা হয়েছে। প্রতিষ্ঠানই তো দেবে, সবকিছুই প্রতিষ্ঠান দেয়। আপনি ধরেন সিগারেট কোম্পানি যে ভ্যাট দিচ্ছে, প্রতিষ্ঠানই তো দেয়, কিন্তু এটা আলটিমেটলি আদায় করে ব্যক্তির কাছ থেকে, সমস্ত প্রতিষ্ঠানই দিবে। সুতরাং বিশ্ববিদ্যালয় দেবে, এটা কোনো আলাদা কথা না, এটা শিক্ষার্থীদের উপরেই চাপ। আমি একটু মঞ্জুরুল ইসলামের কাছে যাচ্ছি। ভ্যাট নিয়ে কথা হচ্ছিল, আমরা দেখেছি আনু মোহাম্মদ যেটা বললেন যে সবসময়ই কনজিউমারদের উপর ব্যাটটা যায়, কিন্তু গতকালকে আমরা অবশ্য অন্য কথা শুনেছিলাম। এখন তর্কের খাতিরে ধরে নেই যদি এটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিবেন, কিন্তু বাস্তবতা হচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উপর যদি ভ্যাট না অন্য কোনো ট্যাক্স তো সরকার ইম্পোজ করে, তারা কি তাদের বিদ্যমান যেই টাকা তারা আয় করে তা থেকে দিবে? আলটিমেটলি কিন্তু এটা তারা আদায় করবে ছাত্রদের কাছ থেকে। যে কোনোভাবেই হোক এটা ছাত্রদের উপরেই চাপ পড়বে। আপনার অবজারভেশন জানতে চাচ্ছি। ধন্যবাদ। আফসান ভাই খুবই মার্জিতভাবে বললেন যে এখানে বোধহয় ভুল বোঝাবুঝির ব্যাপার ছিল, ঠিকমতো ব্যাখ্যা করা হয়নি। অধ্যাপক আনু মোহাম্মদ তিনিও বললেন যে এটাই দেবার কথা ছিল। গতকাল আমি একটি অনুষ্ঠানে ছিলাম, আমি কিন্তু পরিষ্কার করেই বলেছি যে এটাকে একটা গোজামিল দেওয়ার চেষ্টা করা হচ্ছে এনবিআর এর বক্তব্য এবং মাননীয় অর্থমন্ত্রীর বক্তব্য। গতকাল যেটা বলেছিলেন যে ভ্যাটটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেবে, যেমনটি উনি ব্যাখ্যা করলেন, ভ্যাটের
কারেক্টারটাই হচ্ছে এটা কনজিউমার ভ্যালু অ্যাডেড ট্যাক্স। হ্যাঁ, ভ্যালু অ্যাডেড ট্যাক্সটা দেবে ছাত্র, এন্ড ইউজার, যে ইউজ করছে সেই দেবে। ফলে এটা পরিষ্কার ছিল। এই পুরো প্রক্রিয়াটার মধ্যে যেটা হচ্ছে, আপনি যেটা বললেন যে মনে করার ব্যাপার না তো। আমরা নির্বাচন করে, যেই নির্বাচনে হোক, 5 বছরের জন্য নির্বাচিত সরকারকে ক্ষমতায় দিয়েছি, তার একজন মনোনীত অর্থমন্ত্রী আছে, তার অর্থ বিভাগ আছে, অর্থ মন্ত্রণালয় আছে, তাদের দায়িত্ব আমাদেরকে কনফিউজ করে না তো। পরিষ্কার রাষ্ট্র পরিচালনার জন্য নীতি নির্ধারণ করে রাষ্ট্রকে পরিচালিত করবে। এই পুরো জায়গাটা আমি পরিষ্কার করে বলবো, তারা ব্যর্থতার পরিচয় দিয়েছে। এটা কেবলমাত্র এক ধরনের লেজে গোবরে অবস্থার সৃষ্টি করেনি। পুরো জিনিসটা তারা যে এক ধরনের অপরিপক্ক, অদূরদর্শী এবং ব্যর্থ, এই বিষয়টা জনগণের সামনে পরিষ্কার। তার কারণ আমি বলি একেবারে, মাননীয় অর্থমন্ত্রী যখন ভ্যাটটি আরোপ করা হয়, তারপরে কিন্তু এর মধ্যে সাংবাদিকের প্রশ্ন করেছিল, এখন না, এখন মানে ঠিক বাজেটের পরপর, তখন তিনি পরিষ্কার বলেছিলেন যে না, তারা লক্ষ লক্ষ টাকা দিয়ে পড়াতে পারে, কেন এই টাকা দিবে না? এটা তো 1 লাখ টাকার মধ্যে 750 টাকা মাত্র, আমাকে তো ট্যাক্স আদায় করতে হবে। তার মানে পরিষ্কার যে ছাত্রদেরকে ওটা দিতে হবে। তারপরে দেখেন শিক্ষকদের ব্যাপারটা নিয়ে, বাংলাদেশে এই প্রথম দেখলাম যে একটি পে কমিশন দিলেন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর এবং সরকারের উদ্যোগে। এটা সরকারি কর্মচারীদের একটা ন্যায্য পাওনা ছিল, কারণ বেসরকারি খাতগুলো যেভাবে এগিয়ে গেছে তাদের বেতন ভাতার দিক থেকে, সরকারি কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষকদের তাদের কিন্তু অ্যাডজাস্ট করা হয়েছে। আমি মনে করি না তাদের চাহিদা অনুযায়ী যে বেতনটা দেওয়া হয়েছে এটা একেবারে সকল চাহিদা পূরণ করে যাবে। সে জায়গায় দেখেন এমন একটি কাজ করলেন, বানরের পিঠাভাগের মতো শেষ পর্যন্ত সচিবরা বিষয়টা এমনভাবে করলেন, আমাদের শ্রদ্ধেয় শিক্ষকদের মানে আপনি সম্মান না দিতে পারেন, 1 ক্লাস নামায় দেওয়ার মর্যাদা তো আপনার না, আপনি যতটুকু আছে মর্যাদা সেই জায়গায় রাখেন, সেটাও করলেন না। এই যে সূচনাটা কোত্থেকে হয়েছে দেখেন, প্রথমে শিক্ষকদের, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দাবি, তারপরে সেখানে যুক্ত হলো কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এর ফাঁকে কিন্তু ছাত্ররাও মাঠে নামলেন। তার মাঝখানে অর্থমন্ত্রী আরেকটা বক্তব্য, সেটা থেকে সেটা তো একটা বড় ব্যাপার, সেই আলোচনা আমি নাইবা গেলাম, কারণ ওনার বক্তব্য নিয়ে আলোচনা করলে আপনাকে পুরো অনুষ্ঠানই করতে হবে। অর্থমন্ত্রীর বক্তব্য আমরা একটা বিরতি থেকে এসে আরো আমি এই বিষয়ে একটু বিস্তারিতই বলতে চাই, আপনি বিরতিতে গেলে তারপরে ফিরে আসছি। নিচে একটা বিরতি, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম ডেডলাইন ঢাকায়। কথা হচ্ছিল আপনার সঙ্গে বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু লাভজনক প্রতিষ্ঠান না, সরকারি নিয়ম অনুযায়ী তারা একটি ট্রাস্টি বোর্ডের মাধ্যমে পরিচালিত, তো তারা তো লাভজনক প্রতিষ্ঠান না। সেইখানে এই ভ্যাট আরোপ কতটা যুক্তিযুক্ত, এটা হোক প্রতিষ্ঠানের উপর বা ছাত্রদের উপর? ধন্যবাদ। এটা হচ্ছে কাজীর গরু কিতাবে আছে, গোয়ালে নাই। আমাদের নীতিমালা অনুযায়ী এটা অলাভজনক প্রতিষ্ঠান, কিন্তু আমি আফসান ভাই একটা খুব স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের সাথে জড়িত, এরকম 2-1টা বিশ্ববিদ্যালয় ছাড়া অধিকাংশগুলো, যেটা আনু মোহাম্মদ স্যার বলেছেন, বাণিজ্যিক ভিত্তিতেই পরিচালিত হচ্ছে, এটি বাস্তবতা। কিন্তু তারপর আমি শ্রদ্ধা জানাই, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোক্তারা যদি না আসতেন, আমাদের সংবিধান অনুযায়ী সবার জন্য যে শিক্ষা নিশ্চিত করার অধিকার ছিল সেটা আমাদের রাষ্ট্র দিতে পারেনি, সে জায়গায় তারা এগিয়ে এসছেন। ফলে সে জায়গায় তারা যেমন এগিয়ে এসে একটু উপকার করছেন, কিন্তু এই যে জনগণের উপরে আবার আপনি বাড়তি ভ্যাট অথবা একেবারে উচ্চ মূল্যের আপনার টিউশন ফি চাপিয়ে দিয়ে তাদের উপরে নাভিশ্বাস ফেলার পরিস্থিতি থেকেও রাষ্ট্রকে খেয়াল রাখতে হবে, তারা যাতে যাতাকলে নিষ্পেষিত হয়ে মৃত্যু মুখে পতিত না হয়। এই জায়গায় যারা নীতি নির্ধারক, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা শিক্ষা মন্ত্রণালয় অথবা সরকার, তাদের একটি দায়িত্ব পালন করা দরকার, যাতে টিউশন ফিটা একটি সহনীয় পর্যায়ে থাকে, আবার সেই টিউশন ফি দিয়ে যাতে বিশ্ববিদ্যালয়গুলো চলতে পারে, কারণ তাদের কিন্তু আয়ের একমাত্র উৎস হচ্ছে ছাত্রদের টিউশন ফি। আমি এই জায়গায় একটু শেষ করতে চাই। ফলে আমার কাছে দুটি বিষয়, একটি হচ্ছে যে দেখেন, এই অর্থ মন্ত্রণালয়ের এনবিআর এবং এই যে অর্থ মন্ত্রণালয়ের দুবার বক্তব্য, 24 ঘন্টার মধ্যে বক্তব্য পরিবর্তন করলেন, এবং শুধু তাই না, মাননীয় প্রধানমন্ত্রীকে ওনারা ব্রিফ করেছেন সরকারের পক্ষ থেকে, তিনি সংসদে দাঁড়িয়ে বললেন যে এই ভ্যাটটি দেওয়া হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উপরে, ছাত্রদের না। এই যে প্রধানমন্ত্রীকে বিভ্রান্ত করা এবং সারা জাতিকে বিভ্রান্ত করা, আমি মনে করি এই জন্য অর্থ মন্ত্রণালয় বা এনবিআর এর পরিষ্কার ক্ষমা চেয়ে বিষয়টি ব্যাখ্যা করা দরকার। তার কারণ আপনি আমি শুরুতে এইটুকু বলবো, দেখেন মোটামুটি বাংলাদেশে একটি রাজনৈতিক স্থিতিশীল পরিস্থিতি চলছিল, শিক্ষাঙ্গনগুলো গত 7 বছর ধরে কোনো বিশ্ববিদ্যালয়ে শিক্ষকরা পরীক্ষা বন্ধ রাখেন, এই যে হরতাল নানা রকম কর্মসূচির মধ্যে, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর সাথে পাল্লা দিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো সেমিস্টার অনুযায়ী যথাসময় শেষ করছিল। এই সময় যে রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক সামনের দিকে এগুচ্ছে, তখন কি কারণে এই শিক্ষাঙ্গনকে অস্থিতিশীল করা হলো? এর মধ্যে কি কেবল অদক্ষতা, কেবল অদূরদর্শিতা, না অন্য কোনো উদ্দেশ্য? এটাও সরকারের বিবেচনা করা উচিত। আপনারা, আমি একটু অন্য প্রসঙ্গে যাই। সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বেড়েছে, এই যে বেতন বাড়ায় কর্মচারী কর্মকর্তাদের নৈতিক ভিত্তি শক্ত হওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন
অর্থমন্ত্রী সহ আরো অনেকে বলেছেন যে বেতন বেড়েছে, এখন তারা আরো মন লাগিয়ে কাজ করবেন, এবং কোন কোন মন্ত্রী প্রকাশ্যেই বলেছেন আর ঘুষ খাবেন না, এরকম কথা বলেছেন। আপনি কি মনে করেন যে বেতন বাড়াতে দুর্নীতি কমে যাবে? না, আমি কোনোভাবেই মনে করি না। এই কারণে বেতন বাড়ার সঙ্গে দুর্নীতির কোনো সম্পর্কই নাই। এবং এখানে একটু শক্তভাবে বলতে পারি যে আমি গত বছরে প্রায় 6 থেকে 7 মাস ধরে দুর্নীতির উপরে, বিশেষ করে দুর্নীতি দমন কমিশনের উপরে একটা গবেষণার কমিশন করেছিলাম, এবং সেটা সাংবাদিক, গবেষক, ইউনিভার্সিটির টিচার সবাই মিলে কাজটা করেছে। তাতে ওটা খুব পরিষ্কার যে দুর্নীতি দমন কমিশনগুলো প্রতিষ্ঠা হয় মোটামুটি যারা দুর্নীতি করে তাদেরকে রক্ষা করার জন্য। অতএব কোনো অবস্থাতে এটা দায় মুক্তি করা, এটা এক ধরনের গার্ড, যে এর বাইরে ভেতরে জমি যেতে পারবে না। আপনি যদি ভেতরটা দেখেন আপনি আশ্চর্য হয়ে যাবেন যে তাদের প্রায় কোনো ক্ষমতা নাই। তো কারো বিরুদ্ধে যাওয়া, কোনো ফাইল তলব করা, কোনো ইনভেস্টিগেট করা, প্রসিকিউশন করা, কোনোটারই ক্ষমতা নেই। তো আমি মনে করি না। এছাড়া আপনি যদি প্রায় 30-40 বছর আগের যদি গবেষণাপত্র দেখেন তাহলে দেখবেন সেখানে বলা আছে যে বেতন খুব কম, তাহলে এই কারণে হয়তো দুর্নীতি। কিন্তু দুর্নীতি তো দুই রকম হয়, একটা হচ্ছে রিটেল দুর্নীতি, যেটা মানুষ সহ্য করে নেয়। মনে করেন আপনার পিওনটা হয়তো 5 টাকা করে, 10 টাকা করে চা আনতে গিয়ে হয়তো 5 টাকা বেশি নেয়, এই করে, এটা হলো একটা দুর্নীতি। কিন্তু বাংলাদেশের দুর্নীতি বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে পুকুর চুরি স্থানের দুর্নীতি। তখন তো পুকুরই নাই প্রায়। তো যাই হোক কোনো না কোনো একটা চুরি করে, বড় ধরনের চুরি, আপনি যেগুলোকে আপনি মনে করেন যে যত বড় বড় চুরি হয়েছে, এগুলোর কারোর কোনো অর্থের প্রয়োজন ছিল না, কারোর কোনো টাকার অভাবে বা বেতন বেড়ে গেলে দুর্নীতি হবে এরকম কোনো উদাহরণ একটাও আপনি দেখাতে পারবেন না। অর্থাৎ দুর্নীতির সঙ্গে হচ্ছে ক্ষমতা অপপ্রয়োগ। আপনাকে চাকরিটাই দেওয়া হচ্ছে যাতে আপনি যে সরকার যখন আছে তার পক্ষে থাকবেন, তার বদলে আপনাকে এটা প্রাপ্তি দেওয়া হবে। অর্থাৎ আমার মনে হয় না কোনোভাবে এটা সম্পর্ক আছে। আনু মোহাম্মদ, আপনার কাছে একটা অন্য বিষয় জানতে চাচ্ছি। এই যে আমাদের জাতীয় বাজেট যত স্বনির্ভর হচ্ছে ততই রাজস্ব খাতে নতুন নতুন দিক বের করতে হচ্ছে সরকারকে, কারণ রাজস্ব থেকে তাদের আয় বাড়াতে হবে। স্বনির্ভরতা জাতীয় সক্ষমতা বাড়ানোর একটি অন্যতম নিদর্শনও বটে, আমরা জানি, বিভিন্ন সময় বলেছেন। এই বিষয়টি জনগণ কতটা অনুভব করছে? যেমন আমাদের তেলের দাম সমন্বয় করা হলো না, বলছে যে এই বাড়তি টাকাটা উন্নয়নের কাজে লাগানো হবে। আমরা দেখছি নতুন নতুন জায়গায় ভ্যাট বসছে, এইটা কতটা যৌক্তিক? না, পুরোটাই তো যেটা আফসান ভাই যে দুর্নীতি বিষয়ে যে কথাটা বললেন তার সাথে আমি একমত হয়ে বলতে চাই যে অর্থমন্ত্রী এই যে কি মঞ্জুর যেটা আলোচনা করলেন অর্থমন্ত্রীর স্ববিরোধিতা ইত্যাদি, অর্থমন্ত্রী এই যে স্ববিরোধিতা কিংবা মাঝে মধ্যে মনে হচ্ছে যে তার কি কোনো রকম ইয়ের মধ্যে আছেন, সুস্থ অবস্থায় আছেন না কি অবস্থা তার, এই যে একটা মাথা খারাপ অবস্থা, এই অবস্থার কারণ হচ্ছে এটা আপনি যে প্রশ্নটা করলেন সেটা। বাজেটের আকার বড় হচ্ছে এবং আয় বাড়াতে হবে, তাকে এখন অনেক দিক সামলাতে হবে। ধরেন দুর্নীতির কথা এবং আয়ের কথা, এগুলো ধরেন বাংলাদেশে ঋণ খেলাফি যারা আছে হাজার হাজার কোটি টাকা, সরকারকে বাংলাদেশ ব্যাংক বলছে যে আমরা এটা করব না, এটা সমস্ত কিছু আমরা সামলাবো কঠোরভাবে। এবং তারপরে দেখা যাচ্ছে যে বড় বড় ঋণ খেলাফিরা যখন আবেদন করছে সাথে সাথে তাদেরকে রিশিডিউল করে তাদের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। কিংবা বেসিক ব্যাংক তার হাজার হাজার কোটি টাকার দুর্নীতির কথা শুনে ডাকাত বললেন অর্থমন্ত্রী, বলার পরে তারপরে বললেন যে অনিবার্য কারণে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। এখন এদের তো বেতন নিয়ে তো তাদের কোনো সমস্যা নেই, তারা বেতনের কথা জানেও না তারা কত বেতন পায়। তো সুতরাং সেই দুর্নীতি কিন্তু ট্রিকল ডাউন এফেক্ট বলে একটা কথা আছে ইকোনমিক্স। উপরে যদি উন্নতি হয় নিচে এসে উন্নতিটা আস্তে আস্তে নিচে পর্যন্ত আসবে। তো উন্নতিটা কতটা আসে সেটা নিয়ে প্রশ্ন আছে, কিন্তু দুর্নীতিটা যে ভালোই আসে ট্রিকল ডাউন দুর্নীতি। এই উপরের দুর্নীতিটাই প্রধান সমস্যা, এবং সেই দুর্নীতি সামাল দিতে গিয়ে কিংবা সেই দুর্নীতির জন্য এবং লুটপাটের জন্য যে সরকারের যে আর্থিক ব্যবস্থার মধ্যে চাপ পড়ে, সেই চাপটা সামাল দিতে গিয়ে জনগণের উপরে করের বোঝা বাড়াইতে হয়। জনগণের উপরে এই করের বোঝা এতটা বাড়তো না যদি দুর্নীতি আর লুণ্ঠনটা চাপ সরকার সামাল দিতে পারতো, মানে অন্তত মিনিমাম জায়গায় রাখতে পারতো। তার ফলে তেলের দাম আন্তর্জাতিক বাজারে কমে যাচ্ছে, সরকার কমাচ্ছে না, কমাবো না আমি। কিংবা গ্যাস খাত লাভজনকভাবে থাকা সত্ত্বেও গ্যাসের দাম বাড়ানো হচ্ছে। এখন এগুলোর ফলে আবার কি হচ্ছে, আবার দেখা যায় জিনিসপত্রের দাম বাড়লো, যানবাহনের দাম বাড়লো, সমস্ত কিছু। তার মানে জনগণকে তার ভ্যাট বাড়াইতে হবে, ভ্যাট সমস্ত জায়গায় ভ্যাট দিতে হবে, গ্যাসের দাম বাড়লো গ্যাসের দামটা দিতে হবে, আবার গ্যাসের দাম বাড়ানোর জন্য যত কিছুর দাম বাড়ছে সেগুলোকে আবার দিতে হবে। তার মানে সরকার যদি আয় করে 10 টাকা, জনগণকে সেখানে 10 টাকা সরকারের আয় করার জন্য জনগণকে পে করতে হবে কিন্তু 30 টাকা। সে বিভিন্ন জায়গায় তার দাম বাড়বে, তার মানে তার চাপটা কিন্তু মাল্টিপ্লাই করবে, বিভিন্নভাবে বাড়বে। তো এইটা যদি সরকার যদি জনগণের স্বার্থটা বিবেচনা করত, তার নিজের আয়টাকে ওই সামাল দেওয়ার কথা তাকে বিবেচনা করতে যদি না হতো, সে যদি
কিছু দুর্বৃত্তকে সামাল দিতে পারতো, তাহলে কিন্তু জনগণের স্বার্থ দেখতে গিয়ে তার ওই কথাটা বিবেচনা করতো যে আমি যদি এখন 10 টাকা বাড়াই তা আমার কত গুণ বাড়তে হবে। যেমন গ্যাসের দাম বাড়লো ধরেন 20%, যানবাহনের ভাড়া বাড়ানো হচ্ছে 50%-এর মতো। তার মানে গ্যাসের দাম ওখানে 20% বাড়লো, এখানে 50% বাড়লো। কারণ বাসের মালিকরা আবার আরেকটা সিন্ডিকেট, তারা এই চান্সটা নিয়ে তারা আবার আরেকটা বাড়তি, তারা আরেকটা চাপ সৃষ্টি করছে। তার ফলে মূল ব্যবস্থাটা হচ্ছে যে সরকার বা অর্থ মন্ত্রণালয় বা যারা এর দায়িত্বে নিয়োজিত আছে, তারা ওই যে দুর্নীতি দমন কমিশনের মতোই সবাই এই প্রোটেকশন দিতে দিতে, যারা দুর্নীতি বা যেমন লুণ্ঠনকারী তাদেরকে প্রোটেকশন দিতে গিয়ে পুরো দায়টা গিয়ে জনগণের উপর। আমরা আরেকটা বিরতি নিয়ে আসছি, আবার একটা বিরতি, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম ডেডলাইন ঢাকায়। আমরা দেখছি যে সবকিছুরই দাম বেড়েছে, যেটা নিয়ে আলোচনা করেছিলাম। ভোক্তারা কিন্তু কোনো রকম প্রতিবাদ ছাড়াই শাক সবজি, মাছ, মাংস এগুলোর চড়া দাম মেনে নিয়েছে, গ্যাস বিদ্যুতের দামও মেনে নিচ্ছে। এমনকি পরিবহন ভাড়া যে বাড়লো, এটারও আন্দোলন আমরা খুব বেশি দিন দেখবো না, বিচ্ছিন্ন কিছু হচ্ছে। এই যে মানুষের একটা মেনে নেওয়ার প্রবণতা, এটা কি তাদের সক্ষমতা বেড়েছে বলে এই মেনে নিচ্ছে, নাকি অন্য কোনো কারণ আছে? আপনার কি মনে হয়? না, আমার যেটা মনে হয় মানুষ এই যে সিদ্ধান্ত গ্রহণ, যেহেতু এগুলো অংশগ্রহণকারিতামূলক কোনো প্রক্রিয়ার মধ্যে হয় না, মানুষ এগুলোর বিপক্ষে দাঁড়াবার মতো অবস্থান নেই, ইচ্ছাও নেই। কথাটা বারবার বলছি যে আমি গত 3 বছর ধরে কিন্তু মানুষের মধ্যে সরকার সম্পর্কে যে ধারণা, এটার আমি একটা ট্র্যাক করছি, এবং তাতে আমি দেখছি যে বিচ্ছিন্নতাটা ক্রমেই বাড়ছে। তারা মনে করে না তাদের কথা বলে কিছু লাভ হবে। এবং আমার মনে হয় আমি কিছুটা হলেও আশ্চর্য হয়েছে ভ্যাটের বিষয়টা। আমার ক্লাসের ছেলে মেয়েগুলো যখন বলতো যে বাবাদের উপরে কষ্ট হয়, মাদের পরিবারের উপরে, এবং আনু একটা কথা খুব গুরুত্বপূর্ণ বলেছে, সেটা হচ্ছে যে এই বেশিরভাগ প্রাইভেট ইউনিভার্সিটিতে কিন্তু খুব সাধারণ গ্রাম থেকে, ঢাকার বাইরের আসা মানুষ আছে। তারা বস্তুতপক্ষে জমি বিক্রি করার মতো। আমাদের যে ইউনিভার্সিটি এলাকায় আপনি কোনো বাড়ি পাবেন না কম ভাড়ায়, কারণ ওটায় 4-5 জন করে এক একটা রুম নিয়ে থাকে। সেটা বেশ একটা সাধারণ মানুষের, সেই ক্ষেত্রে তারা কিন্তু প্রতিবাদ, সেদিক থেকে তরুণরা হয়তো ওই পর্যায়ে এখন গেছে যারা প্রতিবাদ করবে। তো আমরা মাঝখান থেকে 5-7 বছরের একটা জেনারেশন পেয়েছি যারা প্রতিবাদ বিমুখ হয়ে গেছে, যে না, প্রতিবাদ করে তো কিছু হয় না এই দেশে। সেটা হয়তো পরিবর্তন হবে, কিন্তু মানুষের মধ্যে তো আসলেই আপনি যখন ওই বিএনপির যে সহিংসতা আন্দোলন চলছে, তখন যদি খেয়াল করবেন মানুষ কোনো প্রতিবাদ করে, মানুষ টিকে থাকাটা, আচ্ছা কি করে পৌঁছাবো, কি করে এই করবো, কারণ আমি তো কাকে বলবো, আমি বলে তো কোনো লাভ নেই, কারণ যারা কথা বলছে, লড়াই করছে, তার সঙ্গে তো আর আমার কোনো যোগাযোগ নাই, পক্ষ হোক বিপক্ষ হোক। আমি এই প্রসঙ্গে মঞ্জু ভাইয়ের কাছে যাচ্ছি, যে আপনি বলছিলেন রাজনৈতিক একটা স্থিতিশীলতার দিকে যাচ্ছে দেশ। এখন আমি যদি আপনার কাছে এই প্রশ্নটা রাখি, যে যদি একটা কার্যকর বিরোধী দল থাকতো এই সময় আমাদের সংসদে বা বাইরে, তাহলে কি এগুলো নিয়ে একটা প্রতিবাদ করার একটা ভয়েস থাকতো? এখন কি আপনি মনে করেন না যে সেই ভয়েসটা নাই বলে যা চাপিয়ে দেওয়া হচ্ছে তাই মানুষের কাছে গ্রহণ করতে হচ্ছে? এইটা একভাবে একটি ব্যাখ্যা করা যায়। আরেকটি হচ্ছে, এর সাথে আমি বলি, বাংলাদেশের আরেকটি বড় রাজনৈতিক দল যারা সংসদের বাইরে আছেন, তারা কিন্তু এই গ্যাস বিদ্যুতের দামের প্রতিবাদে কিন্তু একটি সমাবেশ দিয়েছিল, সারা দেশব্যাপী কর্মসূচি। রাজধানীতে তাদের কেন্দ্রীয় কমিটির একজন নেতাও নামেন নাই। এই হচ্ছে বাস্তবতা। এবং অ্যাডভোকেসি করি, তাহলে তাদের যুক্তি হচ্ছে যে তারা তো নামলেই মামলা হামলা করে তাদেরকে জেলে দিয়ে দেওয়া হচ্ছে। ডেভিলসও এখানে লজ্জা পাবে যে আমি ডেভিলস অ্যাডভোকেট যদি বলি। এখানে সত্যি কথা হচ্ছে, তারাও নিজেদের ক্ষমতাকে, সম্পদকে রক্ষা করতে গিয়ে এমনভাবে কম্প্রোমাইজের রাজনীতিতে বিশ্বাস করেন, তারা গিয়ে কোথাও ওই যে আগের মতো করে মিটিং মিছিল, এটা তো সত্যি যে তাদের প্রত্যেক নেতার বিরুদ্ধে 50টা মামলা আছে। তো এবং তারা আমি এখানে জেল হচ্ছে। আমি বলি, যেই সরকারটি এখন ক্ষমতায়, যেই দলটি ক্ষমতায়, বাংলাদেশ আওয়ামী লীগ 21 বছর পুরো সামরিক শাসন, অর্ধ সামরিক শাসন, স্বৈর সামরিক শাসন, 3 শাসনের মধ্যে কিন্তু তারা টিকেছে। আচ্ছা, আমরা আবার ওই জায়গায় আসি, এখানে যদি বিএনপি যদি মনে করে ফুলের বিছানা বিছিয়ে দেবে, সেখানে আমরা আমাদের মূল প্রশ্ন ফিরে যাই, যে বিরোধী দল থাকলে কি এটার একটা প্রতিবাদ হতো, যেটা সাধারণ মানুষ বিরোধী দল থাকলে হতো, কিন্তু মানুষ কেন প্রতিবাদ করে না? এই জায়গায় আমি বিনীতভাবে, যেটা আফসান ভাই বলছেন প্রতিবাদ বিমুখ, এইরকম না। আমার কাছে বরং মনে হচ্ছে কি, এই যে রাজনৈতিক দলগুলোর প্রতি, এটা আনু মোহাম্মদ স্যার বোধহয় একটু বেশি বলেন এই বিষয়গুলো, বর্তমান যারা ক্ষমতাসীন এবং ক্ষমতার বাইরে বড় দলগুলো, তাদের প্রতি এক ধরনের অতিষ্ঠ ভাব আছে, নেতিবাচক একটি মাত্রায়। এটি একটি কারণ। আরেকটি হচ্ছে, গত 1.5-2 বছরে গণতান্ত্রিক আন্দোলনের নামে জ্বালাও পোড়াও
অর্থনীতি এবং নিজের জীবনকে ধ্বংস করার যে আন্দোলন, এতে মানুষ এখন একটু ঘুরে দাঁড়াবার চেষ্টা করছে। তার সে মনে করে যে আমার জীবনটা আমার সন্তানকে লেখাপড়া করাতে হবে, আমার ব্যবসা টিকিয়ে রাখতে হবে, আমার চাকরি করতে হবে, এখানে সরকারের বদল হলে আমার জীবনের যে বিরাট বদল হবে, এটা হয় না। এটাই হচ্ছে বাস্তবতা। সেটাকে আমি মনে করি বরং 7 বছর বা 7.5 বছরে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে সরকারটি যে কোনো ভাবেই হোক, অন্তত আন্তর্জাতিক পরিমণ্ডলের ভাষায় যে সামাজিক সূচকে আগানো বলেন, অর্থনৈতিকভাবে আগানো বলেন, কিছুটা স্বস্তির মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে। সে জায়গায় বরং কিছু কিছু জিনিসগুলোকে তারা গা সওয়া করে নিজের অগ্রগতি বিবেচনা করছে। আমি খালি একটি বাক্য বলে শেষ করব, তবে আমি মনে করি এই জায়গায় মানুষেরও কিন্তু ধৈর্যের একটা সীমা আছে এই জায়গায়, কারণ মানুষ কিন্তু এক সময় ফুঁসে ওঠে ধৈর্যের সীমা যখন ভেঙে যায়। আমি মনে করছি আপনি যে আলোচনা করলেন আজকে, এই যে শিক্ষাঙ্গনে স্থিতিশীল অবস্থাকে অস্থির করে দেয়া, তেল বিদ্যুৎ গ্যাস এবং বিদ্যুতের দাম আপনি বাড়ান, একটি যুক্তি আমি মেনে নিলাম যে ভর্তুকি কমাবেন, কিন্তু তেলের দাম বিশ্বব্যাপী যখন কমলো, আপনি এইটুক সমন্বয় করবেন না যে একটি কমালে এই প্রশ্নটাই আমি মানুষ সহনীয় হবে। আমি মনে করছি যে সরকারের প্রশাসন যেভাবে কাজ করছে, মাননীয় প্রধানমন্ত্রীর যে লক্ষ্য মধ্যম আয় থেকে উচ্চ আয়ের দিকে নেওয়া, এই স্থিতিশীল অবস্থাকে অস্থির করে তুলবে তার প্রশাসনের লোকেদের এক ধরনের অদূরদর্শী এবং জনবিরোধী একের পর এক সিদ্ধান্ত। অবশ্যই আমি আপনার কাছে একটা প্রশ্ন রেখে বিরতিতে যাব। বিরতি যাওয়ার আগে প্রশ্নটা করে যাই যে জ্বালানি তেলের দাম আমরা দেখেছি যে বিশ্ববাজারে দারুণভাবে কমেছে এবং বেশিরভাগ দেশই, 2-1টি দেশ ছাড়া বেশিরভাগ দেশই এটি সমন্বয় করেছে। বাংলাদেশ সেই ব্যতিক্রম 2-1টি দেশের মধ্যে একটা। সরকার যেই যুক্তিতে জ্বালানি তেলের দাম কমাচ্ছে না, বাংলাদেশে সমন্বয় করছে না, আপনি কি সেটার সঙ্গে একমত কিনা? এই উত্তর নিব আমি একটা বিরতি থেকে। নিচে একটা বিরতি, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম ডেডলাইন ঢাকায়। যে প্রশ্নটি রেখে গিয়েছিলাম, বাংলাদেশে তেলের দাম কমানো হলো না, সরকার যে যুক্তি দিচ্ছে সেই যুক্তি কতটা যুক্তিযুক্ত আপনার কি মনে হয়? এটা একটা সরকার তো ব্যবসায়ী প্রতিষ্ঠানের মতো কথা বললে হবে না। একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান তার সরাসরি তার লাভ লোকসান দিয়ে কথা বলে, কিন্তু সরকারের দিক থেকে যেটা দেখতে হয় যে কোনো কিছুর দাম বাড়ালে, কোথাও কর বসালে, কোথাও দাম কমালে সেটার ইম্প্যাক্টটা পুরো অর্থনীতিতে কি পড়বে। যেমন তেলের দাম এই যে আন্তর্জাতিক বাজারে কমে গেল এবং আগামীতেও এটা সহজে বাড়বে বলে মনে হচ্ছে না, আন্তর্জাতিক লক্ষণ থেকে যেটা মনে হচ্ছে। এখন ধরেন $100 বেশি ছিল, সেটা এখন $40, এবং সরকার গত 1 বছরেই তার প্রায় 15,000 কোটি টাকা বা তার বেশি হবে এরকম তার সাশ্রয় হয়েছে। এখন সরকার বলবে যে এটা তো আমার আগে লস ছিল, যেটা ভর্তুকি দিত আগের যে লসের কথাটা সেখানেও গন্ডগোল আছে। সেখানে সরকার কিন্তু শুল্ক নেয়, সেই শুল্ক এবং লোকসান দুটা পাশাপাশি দেখলে আবার দেখা যায় যে লোকসানটা না দেখানো চলে অনেক সময়। আবার আমাদের ধরেন ইস্টার্ন রিফাইনারি যেটা আছে, সেই রিফাইনারি এক্সটেনশনও হয় নাই, নতুন কোনো রিফাইনারিও হয় নাই গত 43 বছর, ইনভেস্টমেন্ট হয়নি সেখানে। তার ফলে অপরিশোধিত তেল আনলে কিন্তু খরচ অনেক কম পড়ে। তো এখন পরিশোধিত তেল আনতে হয়, তার ফলে খরচটা বেশি পড়ে। সুতরাং তেল বাবদ যে ভর্তুকিটা ছিল সেটার পেছনে অনেক গন্ডগোল আছে। কিন্তু তারপরেও এখন সরকার যদি এখন এই আন্তর্জাতিক তেলের দাম কমানোর সাথে সমন্বয় না করার কারণে, মানে তেলের দাম না কমানোর কারণে, আমি মনে করি যে অর্থনীতিতে একটা বড় ধরনের সুযোগ থেকে বঞ্চিত হলো। কারণ তেলের দাম কমানোর সাথে সাথে যদি তার সাথে সমন্বয় করে তেলের দাম একটু কমানো হতো, সেটার মাল্টিপ্লায়ার এফেক্টে অর্থনীতি অনেক দিক থেকে তার উৎপাদনশীলতা বাড়তো, পরিবহন ব্যয় কমতো, তারপর উৎপাদন ব্যয় কমতো, বিনিয়োগের ক্ষেত্রে ব্যয়টা কমতো, এবং সামগ্রিকভাবে অর্থনীতিতে যে গতিটা তৈরি হতো, এই সুযোগটা কিন্তু ভবিষ্যতে আর সহজে পাওয়া যাবে না। এই সুযোগটা কিছু কয়েক হাজার কোটি টাকা বাঁচানো যাবে, এবং যেটা আমি আগের আলোচনায় বলেছি যে অনেক ধরনের অপচয় এবং দুর্নীতি সামাল দিতে গিয়ে এই জনগণ এবং অর্থনীতিকে বড় ধরনের সুযোগ থেকে সরকার বঞ্চিত করবে। তাৎক্ষণিক একটা লাভের জন্য আমরা দীর্ঘমেয়াদী তাৎক্ষণিক লাভ মানে এটা সরকারের এমনটা লাভ, এটা আপনার ধরেন ব্ল্যাক হোলের কথা বলে না, যে সমস্ত কিছু হারিয়ে যায়। তো এখান থেকে যে লাভটা হবে সেই লাভটা তো অর্থনীতিতে আসবে না, কিন্তু যদি কমানো হতো তাহলে পুরো অর্থনীতি এবং জনগণ লাভবান। আমি একটু আফসান ভাইয়ের কাছে যাচ্ছি। যে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো ঘোষণার দাবি করছে শিক্ষকরা, কিন্তু এই অন্যদিকে যদি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতা বলেন, শিক্ষকদের পেশাগত দক্ষতা বাড়ানো, এগুলো নিয়ে কি সেই পরিমাণ কাজ করা হচ্ছে? না, কাজ করা হচ্ছে না এবং কাজ করার প্রয়োজনও নাই। এই কারণে যে শিক্ষকরা নিজেরাই বুঝে নিয়েছে তাদের জীবনে উন্নতি করতে হলে বেশিরভাগ ক্ষেত্রে তারা রাজনীতির পথটা ধরে। তো যেখানে রাজনীতির পথ ধরে সেখানে তো আর শিক্ষকদের উন্নতির জন্য তো তারা বসে থাকবে না। দ্বিতীয়ত ওই রাজনীতি না বলে ধরেন দলবাজি বলতে পারে, দলবাজি করে। এবং দ্বিতীয়ত যেটা, সেটা হচ্ছে শিক্ষকদের, আমি এই কথাটা পরশুদিনও লিখেছি, যে শিক্ষকরা কিন্তু ছাত্রদের কাছে গিয়ে পর্যন্ত তদবির করে নিজেদের প্রমোশনের জন্য। তো
তো সরকারের কি এমন টাকা পড়েছে? ছাত্র মানে সরকারি ছাত্র সংস্থা। সরকারি ছাত্র সংস্থার কাছে। আচ্ছা, সরকারি ছাত্র দলবাজি করতে গেলে আপনাকে কিন্তু দলের কাছেই যেতে হবে। তো সেই দলের যাওয়ার সবচেয়ে সহজ উপায় হচ্ছে ছাত্র। তো সেই শিক্ষকদের প্রতি এমন কি সুনজরে দেখবে বাংলাদেশ? এই প্রশ্নটাই আমি মঞ্জু ভাইয়ের কাছে করি যে গত বছর আগস্টে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছিলেন যে একজন শিক্ষক তার পদোন্নতির জন্য ছাত্রনেতার হাত কেন ধরবে? আফসান ভাই যেটা বললেন সেটা কিন্তু মন্ত্রীও বলেছেন, যে আপনি কি মনে করেন কেন ধরবে? কেন ধরবেন উত্তরটি ওনার জানা। কাদের ভাই আমার দীর্ঘদিনের সহকর্মী ছিলেন, উনি বাস্তবতা জানেন, কিন্তু কথা বলেন মনে হয় যেন উনি অন্য স্বর্গে অন্য জগৎ থেকে বলছেন। আমি বলবো যে ব্রিটিশ কলোনিরা, বড়লাট সাহেবরা চলে গেছেন, তাদের লিগেসিটা কিন্তু আমাদের প্রশাসন সহ সর্বত্র আমরা বয়ে বেড়াচ্ছি। বাংলাদেশে শিক্ষকদেরকে অসৎ পথে পরিচালনার যাত্রা শুরু হয়েছিল সামরিক শাসনের সময় থেকে। সামরিক শাসনে যে শিক্ষকদেরকে মন্ত্রী বানানো, তাদেরকে এখানে ওখানকার চেয়ারম্যান বানানো, এই যে প্রক্রিয়া, পরবর্তী গণতান্ত্রিক সরকারগুলো কিন্তু সেই প্রক্রিয়া অব্যাহত রেখেছে। ফলে শিক্ষকদের একটি অংশ সেই পথেই তারা দলবাজি, যেটা বললেন, মানে সুবিধা নেওয়ার জন্য সুবিধা নেওয়ার পথে মারাচ্ছেন। শিক্ষকদের মূল কাজ ছিল শিক্ষকতা করা, গবেষণা করা অথবা প্রকাশনার কাজ করা। সেই জায়গায় অথবা এই প্রমোশনের ক্ষেত্রে এই বিষয়গুলোই প্রাধান্য পেত। কিন্তু এখন দেখা যাচ্ছে যে কে কাকে চিনবে, তুমি কি জানো তা না, তার চেয়ে তুমি কাকে জানো, এটা যেমন বিদেশে বলা হয়, মানে সেই জিনিসটা প্রাধান্য পাচ্ছে। এই জায়গায় আমি মনে করি আজকে শিক্ষার যে সংকট, এই আলোচনার মধ্যে আসা উচিত যে শিক্ষকদেরকে শিক্ষার পেশাতে নিবৃত্ত থাকবার সুযোগটি তৈরি করে দিতে হবে। ধন্যবাদ আপনাদের আমাদের স্টুডিওতে আসার জন্য। এই ছিল আজকে ডেডলাইন ঢাকায়। দেখা হবে আগামী শুক্রবার এই সময়। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।